ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। চিরকালই মানুষ জাজমেন্টাল ছিল, এখন প্ল্যাটফর্মটা পেয়েছে বলে আমরা জানতে পারছি। একজন অন্য কারুর প্রতি আঙুল তুলে দেওয়াটা সহজ, নিজের রেকটিফিকেশন করাটা শক্ত। আমি বলে দিলাম আমি ভুল করেছি, করে আমি তারপর আর কিছু করলাম না, তাহলে খুব মুশকিল। আমরা নিজেদের মতো করে নিজেদেরকে শোধরানোর চেষ্টা করি, তাহলে কাজটা হয়তো একটু সহজ হবে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সঠিক জায়গায় সঠিক প্রশ্নটা করার সৎসাহসটা যেন রাখতে পারি। বর্তমান পরিস্থিতিতে সেই আয়নার সামনে দাঁড়ানোটা আরো বেশি করে দরকার। গল্প চরিত্র যাই হোক না কেন, ওরা জুটি হিসেবে সফল বলে ওদেরকে একসঙ্গে প্রমোট করে দাও বা একসঙ্গে কাস্ট করে দাও, দ্যাটস এ ভেরি স্টুপিড আইডিয়া। ফাটাফাটি সিনেমাটা রিলিজ হওয়ার পরে বডি শেমিং বা ওই ধরনের যে টিপ্পণীমূলক কথাবার্তা, সেটা কি কোথাও কমেছে? জীবন কিন্তু সিনেমার থেকেও বড়। পুজোর ছবি বহুরূপী আসছে এবং এই মুহূর্তে আবিরদা রয়েছে। আবিরদা, প্রথমত যেটা বলার যে পুলিশ অফিসারের চরিত্র, আগেরবার আমরা তোমাকে রক্তবীজে দেখেছিলাম এবং এবছর পুজোর ছবিতেও তোমাকে দেখতে পাচ্ছি। পঙ্কজ সিনহা আর এদিকে সুমন্ত ঘোষাল, সেটা অ্যাকশন ড্রামা ছিল, কিন্তু উর্দি পরা যদি পুলিশ অফিসার বলি এই প্রথমবার। তো অ্যাকশন ড্রামা সব কিছুকে কি পঙ্কজ সিনহাকে ছাপিয়ে সুমন্ত ঘোষাল? না, ছাপিয়ে নয়, তবে হ্যাঁ, এটা প্রথমবার আমাকে ইউনিফর্মে দেখা যাবে। এর আগে আমি যে হিন্দি সিরিজটা করেছিলাম অবরোধ সিজন 2, সেখানেও দেখা গেছিলো, কারণ এখন আমি ইন্ডিয়ান আর্মির একজন, তিনিও এটা একটা মিল আছে যে সেখানেও একজন রক্তমাংসের মানুষ তার চরিত্র অভিনয় করেছিলাম এবং তাকে আমি মিটও করেছিলাম আমার কাজের আগে। এখানেও বহুরূপীতেও আমি যে পুলিশ অফিসারের চরিত্র অভিনয় করছি, তিনিও একজন রক্তমাংসের মানুষ এবং তার সঙ্গে আমার আলাপ করার সৌভাগ্য হয়েছে এবং তিনি আমাদের শুটিংয়েও এসেছিলেন। এখন মেন ইন ইউনিফর্ম, মেন ইন ডিউটি, তাদের একটা আলাদা দায়িত্ব থাকেই, কারণ অনেক মানুষের দায়িত্ব তার উপরে থাকে। পঙ্কজ সিনহা ইন্টেলিজেন্সের লোক ছিল, ডাইরেক্ট হয়তো পুলিশ ডিপার্টমেন্টের লোক ছিল না। পঙ্কজ সিনহার অভিজ্ঞতা অনেক বেশি। আমরা সুমন্ত ঘোষাল, আমার চরিত্র বহুরূপীতে, তার কিন্তু জার্নিটা দেখতে পাই। মানে শুরুতে সে একজন এসআই, সেখান থেকে তার পদোন্নতি হয় এবং তারপরে সে আরও সিনিয়র পজিশনে চলে যায়। কাজেই পঙ্কজকে যখন আমরা দেখতে পাচ্ছি, সে কিন্তু এই ফিল্ডে, মানে যেই ফিল্ডে পঙ্কজ কাজ করে, সেই ফিল্ডে সে ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য কান্ট্রি। এবং সে এতটাই তার কাজে, এতটাই তার কাজের ব্যাপারে সুখ্যাতি আছে তার এবং তার টিমের, যে ভারতবর্ষের রাষ্ট্রপতি, যিনি কিনা মানে সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ, মানে মোস্ট ইম্পর্টেন্ট সিটিজেন ইন আওয়ার কান্ট্রি, তাকে রক্ষা করার দায়িত্ব পঙ্কজকে দেওয়া হয়েছে এবং এটাই বলা হয় যে ও এই কাজটা, এই ধরনের কাজও দারুণ পারে। সেক্ষেত্রে কিন্তু সুমন্তর সঙ্গে সেটা একটা তফাৎ, কারণ সুমন্ত আমরা শুরুর দিক থেকে ওকে দেখতে পাই, বয়স অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে ও আরও বেশি ম্যাচিওর্ড হয়। তবে পঙ্কজ অনেক বেশি, আমার মনে হয়েছে অনেক বেশি সর্টের, অনেক ঠান্ডা মাথার। আমরা পঙ্কজকে অ্যাগ্রেসিভ কিন্তু দেখি না খুব একটা, বরং সংযুক্তার সঙ্গে ওই একটা সারাক্ষণ চলতে থাকে, অনেক ঠান্ডা মাথায় যতই অ্যাডভার্স সিচুয়েশন হোক সেটাও সামলে দেয়। সেক্ষেত্রে সুমন্তর যেহেতু অভিজ্ঞতা প্রথম দিকে কম, হয়তো প্রথম দিকে ওকে একটু বেশি রকচটা বা বেশি অ্যাগ্রেসিভ লাগে। তারপরে আস্তে আস্তে হি ইজ অলসো ভেরি সর্টেড এবং অত্যন্ত সৎ এবং গুণী একজন পুলিশ। কিন্তু পঙ্কজের ব্যক্তিগত জীবন সম্পর্কে আমরা সিনেমায় কিছু দেখিনি রক্তবীজে। সুমন্তর ব্যক্তিগত জীবনের টানাপোড়েন, চ্যালেঞ্জেস এবং এই যে প্রফেশনাল ও পার্সোনাল লাইফের ব্যালেন্সটা আদৌ করতে পারছে কিনা, বা ব্যক্তিগত জীবনের দায়িত্ব পালন করতে গিয়ে কোথাও প্রফেশনাল জীবনের দায়িত্ব পালন করতে পারছে কি পারছে না, বা প্রফেশনাল জীবনের এত বড় দায়িত্ব সেটা সামলাতে গিয়ে বাড়িতে অবহেলা করছে কিনা, সেটা খুব ইম্পর্টেন্ট এই সিনেমার ক্ষেত্রে। তো এই তফাৎগুলো আছে। জার্নিটা মানে পুরো একদম ব্যক্তিগত থেকে তার অফিসারের জার্নিটা, তুমি যেটা বলছিলে যে বাস্তবে যে অফিসারের সঙ্গে সুমন্ত বন্দ্যোপাধ্যায়, তুমি তার সঙ্গে দেখা করছো এবং উনি শুটিংয়ে এসেছিলেন। তো প্রথমত আগে একটু বলো যে তোমাকে দেখে উনি কি রিয়াকশন দিলেন, বা যেহেতু উনি এখনো ফোর্সে রয়েছেন, তো তোমার অভিনয়, তোমার কাজ দেখে উনি কি বললেন? এইসব সময় না দায়িত্বটা একটু বেশি হয়, কারণ একজন মানুষ, তাকে আমরা মিটও করছি এবং মেন ইন ইউনিফর্ম। তা উনি দেখে কি বলে, উনি এমনিতে হয়তো উনি ডেফিনেটলি খুশি, এবং নয়তো তো ওনার গল্পটা আমরা বলতে পারতামও না। এবং এই গল্পটার মধ্যে তো অনেক ঘাত প্রতিঘাত আছে এবং একটা সময় আছে, সেই সময়ের জার্নিটাও আছে, সেটাও তুলে ধরা। তবে আমার ওনাকে মিট করে, বা যেহেতু আমি জানি উনি কী ধরনের কাজকর্ম করেন এবং এখনও, দে আর দ্য রিয়েল লাইফ হিরোজ আমার কাছে। এবং আমার ওনাকে দেখে আমি যেভাবে ইন্টারপ্রেট করেছি গল্পটা, কারণ গল্প যতই সত্যি ঘটনা অবলম্বনে হোক, যখন সিনেমা বলা হয় বা গল্প বলা হয়, তার সঙ্গে কিছু কল্পনার মিশেলও মেশে। সো আমার ওনাকে আরও বেশি ডাকাবুকো মনে হয়েছে ব্যক্তিগত জীবনে, আরও বেশি আমি বলবো যে রিস্ক টেকিং এবিলিটিস যেটা বলি, সেটা আরও বেশি মনে হয়েছে। হ্যাঁ, আমাদের সিনেমাতেও সেটা আছে, সিনেমাতেও কোনো বিপদসংকুল জায়গা থেকে কিন্তু পিছপা হয় না সুমন্ত। বাট ব্যক্তিগত জীবনে এই মানুষগুলোকে সামনে দেখলে তখন কোথাও গিয়ে মনে হয় যে হ্যাঁ,
মানে এরা যে কাজটা করেছে সেখানে কিন্তু কোনো রিটেক নেই, আমার কাজটা রিটেক আছে। মানে আমি যদি কোনো স্টান্ট সিকোয়েন্স বা অভিনয় কোথাও মনে হয় যেটা হচ্ছে না, আবার টেক হয়। ওদের লাইফে কিন্তু কোনো রিটেক নেই। এবং এই রিটেক থেকে আমি একটা কথা বলবো, মানে শিউদার থেকে শোনা কথাটা, যে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, একটা তোমাদের সিকোয়েন্স শুট ছিল, আর হ্যাঁ, তো সেখানে প্রচন্ড জোরে বাইক চালাতে হয়েছে এবং সেটা প্রত্যেকটা একটা চেকেই তোমার ওকে ছিল, এবং শিউদা বলছিলেন যে কখনো বডি ডাবল নামার প্রয়োজন হলেও তুমি নাওনি। তো অভিনেতা হিসেবে এই রিস্কগুলো নিতে তুমি নিজেও স্বাচ্ছন্দ্য এবং পছন্দও করো না? একটা জিনিস বলি, সেটা হচ্ছে যারা স্টান্টের কাজ করেন তাদের প্রতি আমার অপরিসীম শ্রদ্ধা আছেন, কারণ তারা কিন্তু কোনো রকম প্রশংসা পান না, তাদের মুখও কখনো দেখা যায় না, তাদের নাম কেউ জানতে পারে না, অথচ তারা যে কাজটা করেন সেটা আমাদের কাজের থেকেও বেশি ঝুঁকিপূর্ণ। এক, দ্বিতীয়ত তারা পুরো কাজটাই করছেন, গ্লোরিফাইড হচ্ছি আমরা, এবং সেটা আমি নই, এটা সিনেমার ইতিহাসে বছরের পর বছর ধরে চলে আসছে, আনসাং হিরোজ। কিন্তু আমরা চেষ্টা করি এখন যেভাবে শুটিং হয় যে রিস্কটাকে মিনিমালাইজ করা, তাও রিস্ক তো থেকেই যায়, এবং আমরা চেষ্টা করি যে যতটা সম্ভব নিজেরা করি। কিন্তু এই ব্যাপারে আমি একটা কথা সমস্ত দর্শকদের সবাইকে বলতে চাই, যে কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু সেখানে কিন্তু প্রফেশনাল হেল্প বা যারা করেন এই কাজটা তাদেরই করা উচিত, সেটাই নিয়ম। মানে এর মধ্যে কিন্তু আমার আলাদা কোনো হিরোইজম নেই যে আমি সব, যে যদি কোনো সিকোয়েন্সে আমার মনে হয় যে আই এম নট ভেরি কমফোর্টেবল, বা আমার টিম বা ডিরেক্টর বা অ্যাকশন ডিরেক্টর তাদের মনে হয় যে না, হ্যাঁ এটা আপনার করার দরকার নেই, এবং এখন টেকনোলজি এতটাই ইমপ্রুভ করেছে, আরও ইমপ্রুভ করবে, সেখানে কিন্তু তারাই কাজটা করেন, কারণ তাদেরও কাজের দরকার আছে। এরকম নয় যে একটু বেশি হাততালি পাওয়ার লোভে আমি করে দিচ্ছি, এটা না, এটা করা উচিত না, ওটা ইম্যাচিউরিটির লক্ষণ এবং তাৎক্ষণিক একটা অ্যাড্রিনালিনের লক্ষণ। বাট আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব, এবং সেটা কিন্তু আমি সবসময় আমার স্টান্ট ডিরেক্টর যিনি থাকেন তাকে জিজ্ঞেস করি, স্যার কি মেরেছে হয়ে যাবে? বলে হ্যাঁ হয়ে যাবে, চলো। যদি ওনাদের মনে হয় যে এটা তোমার করার দরকার নেই, এটা আমি করিয়ে নিচ্ছি আমার টিমকে নিয়ে, কারণ তারা প্রফেশনালি এই কাজটা করতেই এসেছেন, জানেন, সেটা তারা করবেন। এবং তুমি যখন অফিসারের সাথে মিট করেছো এবং এই চরিত্র যেহেতু তুমি বাস্তবে তাকে দেখতে পাচ্ছ, তার প্রস্তুতির জন্য আলাদা নিশ্চয়ই কোনো তুমি প্রিপারেশন ছিল যে কিভাবে কথা বলবে? স্ক্রিপ্টটাই আমার কাছে সবটা, মানে স্ক্রিপ্ট, গল্প এবং পরিচালক কি চাইছেন সেটা। তার থেকে কোনো টিপস তোমার সেরকম ভাবে? কিছু, কিন্তু সত্যি কথা বলতে কি, ওই যেটা বললাম, একটা বাস্তব একটা সিনেমা, তার একটা লম্বা তফাৎ আছে। এই লম্বা তফাৎটা নিয়ে আমি খুব ডিটেল আলোচনা করতে চাই না, কারণ আমার মনে হয় সিনেমার ওই আড়ালটা, ওই ইলিউশনটা খুব দরকার। আর ঠিক সেই কারণেই আমার টিম অনেক সময় বলে, তোমরা অনেক সময় রেগে যাও, সেই কারণেই আমি বিহাইন্ড দ্য সিনে বেশি ইন্টারেস্টেড নই, কারণ বিহাইন্ড দ্য সিনটা তো বিহাইন্ড বলেই বিহাইন্ড দ্য সিন। হ্যাঁ, যদি সব গল্প, সব আড়াল, সব ইলিউশনটা আমরা নষ্ট করে দিই, তাহলে তো সিনেমার মজাটাই থাকে না। দেখো, এখন ধরো একটা অ্যাক্সিডেন্ট সিন হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে একটা লরি এলো করে একটা গাড়িকে ধাক্কা মেরে চলে গেল। আমরা তো সবাই জানি লরিটা এসে গাড়িকে ধাক্কা মারেনি। আমাদের কাজটা কি, যতটা নিখুঁতভাবে ওটাকে তুলে ধরা। এবার বিহাইন্ড দ্য সিন আমি দেখিয়ে দিলাম কোনটা কীভাবে হয়েছে, তাহলে আর মজাটা কী রইলো? একেই এখন মানুষ অনেক কিছু জানেন, আরও যদি জানিয়ে দিই আরও অ্যাকচুয়ালি তাহলে অনেকের সুবিধা হবে, কারণ তারা আরও একটা এক্সকিউজ পেয়ে যাবেন যে সিনেমাটা কেন দেখবো না, ও দেখে নিয়েছি তো আগে, আরে ইউটিউবে দেখ না, আমি দেখিয়ে নিয়েছি, এই লিঙ্কটা দেখে না সিনেমা দেখতে হবে না। এরকম ভীষণ স্মার্ট মানুষ আমাদের আশেপাশে আছে, তাদের জন্যই আমরা যে এই যে ইলিউশনটা তৈরি করছি, যে ম্যাজিকটা তৈরি করছি সিনেমার, সেটা সিনেমার পর্দাতেই থাক। একদম তুমি যেটা বললে যে এই তো ইউটিউবে দেখে নেবো বা লিঙ্কে দেখে নেবো, সেক্ষেত্রে মানুষ অনেক বেশি জাজমেন্টাল এখন, মানে কোনো কিছুকে আমরা সহজেই জাজ করে ফেলি না? ধারণা কি জানো, চিরকালই মানুষ জাজমেন্টাল ছিল, এখন প্ল্যাটফর্মটা পেয়েছি বলে আমরা জানতে পারছি। বহুরূপী, আমরা যদি বলি যে আক্ষরিক অর্থে যারা পেশায় বহুরূপী রয়েছে, তো অনেক সময় এই যে পুজোর সময় পুজোর ছবি তোমাদের অনেক শিব দুর্গা সেজে আমরা এখনো দেখতে পাই, অনেক কমে গেছে। এরকম হারিয়ে যাওয়া একটা কালচার বা অনেকটা ভুলে যাওয়া একটা জায়গা, এটাও তো আমাদের সংস্কৃতি, আমাদের বাংলারই। তো সেটাকেও কোথাও এই সিনেমাটা যদি ফিরিয়ে আনে, বা অন্তত এই অ্যাওয়ারনেসটুকু ফিরিয়ে আনে, সেটাও কিন্তু ছবির একটা পাওয়া হবে। এবং তারা নিজেরা গানও গেয়েছেন এই ছবিতে, গ্রাম বাংলার মিউজিক উঠে এসছে, বহুরূপীদের যে সঙ্গীত মিউজিক সেটা উঠে এসছে, সেটাও খুব ইন্টারেস্টিংলি ইউজ হয়েছে ছবিতে। এরকম তো আমরা সচরাচর দেখে থাকি, মানে তুমি এরকম দেখেছো বা তাদের সামনে গিয়ে কথা বলেছো, আর রাস্তায় হাঁটতেও মাঝে সাঝে এখন যেটা বলতে অনেক কমে গেছে, এরকম অভিজ্ঞতা হয়েছে তোমার? আমি যেহেতু শহরেই মানুষ, আমি খুব বেশি যে দেখেছি তা না, বাট ছোটবেলায় দেখেছি, কিন্তু দেখিনি একদম তা না। যারা স্বভাবে বহুরূপী তাদের চিনতে পারো সহজে, মানে আদেও কি তুমি চিনতে পারো? যদি আমরা প্রত্যেক দিনের প্রত্যেক মানুষের জীবনে এরকম, মানে প্রতিনিয়ত প্রত্যেকটা ক্ষেত্রেই রয়েছেন এরকম কিছু মানুষ, আজ করতে পারি, আগের তুলনায় বেশি পারি, হয়তো আরও এখন বয়স অভিজ্ঞতা বাড়বে আরেকটু বেশি পারবো, কিন্তু পুরোটা হয়তো পারবো না। আর দেখো, বহুরূপীটা নেগেটিভলিও দেখা যায়,
যে একই মানুষের বিভিন্ন রকম ছলনা আর কি। আবার পজিটিভলিও দেখা যায়, এই যে একটা মানুষ সে যখন চাকরি করছে সে একরকম, সে যখন বাড়িতে আসছে সে কারুর বাবা, সে কারুর ছেলে, সে কারুর ভাই, সেখানেও তো ডিফারেন্ট রোল তাকে প্লে করতে হচ্ছে না, তো সেইভাবেও তো দেখতে পারি আমরা। তোমার এই কথা ধরেই আমি যদি আসি যে সিনেমার ক্ষেত্রে প্রত্যেকটা অভিনেতাকে নানান রকম রূপ নিতে হয়, প্রত্যেকটা চরিত্র আলাদা হয় প্রত্যেকটা গল্পের ক্ষেত্রে। আমি যদি তোমার কথাতেও আসি, তুমি যদি পর্দার বাইরে বাবা, কখনো ছেলে, কখনো হাজবেন্ড, এই যে নিজের এতগুলো রূপ রয়েছে সেটাকে কিভাবে জাস্টিফাই করো প্রত্যেকটা আলাদা আলাদা ক্ষেত্রে? এটা বলা মুশকিল, আদৌ করতে পারছি কিনা তো সেটা তো তারা বলবেন, যাদের সঙ্গে ওইভাবে আমি থাকছি তারা বলতে পারবেন, তারাই বলুন, আমি আর কি বলবো। এটা চেষ্টা করি, কারণ আমি এটা বিশ্বাস করি যে লাইফ ইজ মাচ বিগার দেন সিনেমা। সিনেমা আমার কাছে সবটুকু, আমি তো এটা নিয়ে বললে মানে নতুন করে আর কি বলবো। সিনেমা আমার নেশা, সিনেমা আমার পেশাও, এবং সিনেমা কোথাও গিয়ে আমার কাছে অনেক কিছু পাওয়া। বাট স্টিল আমি বলি যে জীবন কিন্তু সিনেমার থেকেও বড়। কাজেই জীবনের যে জায়গাগুলো আমাদের আছে, আমাদের সেই রোলগুলো কিন্তু সমান সততা, সমান মনোনিবেশ দিয়েই সেই রোলগুলো প্লে করতে হবে। এই যারা সময় বিশেষে রূপ পরিবর্তন করে, তুমি সেক্ষেত্রে কতটা সচেতন হয়ে যাও একবার জানতে পারার পর? খুব খুব সচেতন হয়ে যাই, চেষ্টা করি অন্তত সচেতন থাকা। আমি এমনি খুব একটা মিশুকে নই, আমি হয়তো প্রফেশনালি বা সৌজন্যতা থেকে লোকজনের সঙ্গে কথা বলি, বাট খুব বেশি ওপেন আপ আমি এমনিও করি না, কাজে সেটা খুব একটা অসুবিধা হয় না আমার। গত বছর পুজোর ছবিতে, উইন্ডোজের ছবিতে আমরা তোমায় বড় পর্দায় দেখেছিলাম, এবং এবছরও দেখবো। এবার শিবুদা তোমার কো স্টার রয়েছে, এবং একই তোমরা দুটো জুটি, আর তুমি রীতাবরিদির সাথে আগেও কাজ করেছো। এবার কো স্টার শিবুদার কথা যদি বলি, পরিচালক হিসেবে তো পেয়েছো, প্রযোজক হিসেবেও পেয়েছো, কো স্টার শিবুদার সাথে কতটা মানে সমানে সমানে টক্কর হয় না, এরকম কি হলো? টক্কর তো আছেই, এবং সেটা যেরকম দুটো চরিত্রের মধ্যে আছে, অভিনেতাদের মধ্যেও সেটাই থাকাটা স্বাভাবিক, সেটা খুব হেল্পও করে। আর শিবুদা চিরকালই মারাত্মক একজন অভিনেতা, এবং এই যে চরিত্রটা শিবুদা অভিনয় করেছে এটা খুব বহুমাত্রিক একটা চরিত্র, এবং যে কোনো অভিনেতার খুব লোভনীয় চরিত্র, এবং শিবুদা সেটা পুরোটা উসুল করে নিয়েছে এটুকু বলতে পারি। রীতাবরিদির সাথে আমরা তোমাকে এমনিও কালকেও দেখছিলাম যে একটা রোমান্টিক সিকোয়েন্সে তোমাকে নাচ করাচ্ছে। ওই সিনেমার গানে যা যা হয়েছে সেটা কি ওখানে স্টেজে করা যায়? তা না, জোর করলে। বাট না, ফাটাফাটিতে খুব ভালো লেগেছিল মানুষ, কিন্তু ফাটাফাটির গল্প একরকম ছিল, সেখানে দুটি চরিত্র একরকমের অন্যরকম ছিল, দুটি চরিত্রের মধ্যেকার ইকুয়েশন অন্যরকম ছিল, এখানে সম্পূর্ণ অন্যরকম। এবং এই দুটি চরিত্র মানে সুমন্ত এবং পরীর যে জীবনের জার্নিটা এবং তার যে উত্থান পতন, সেটা মূল গল্পকে ভীষণভাবে প্রভাবিত করে। মূল গল্পেরই অংশ সেটা, এরম নয় যে মূল গল্পে চোর পুলিশটা চলছে আর সাইড ট্র্যাকে এগুলো চলছে, তা কিন্তু নয়। তার ফলে আমার মনে হচ্ছে আমাদের গুরুত্ব বা দায়িত্বটা আরও বেশি, এবং একই হাউস বা একই ডিরেক্টর, মানে এক্ষেত্রে শিবুদা নন্দিতা দি, তারা একই অভিনেতাদের দিয়ে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করাচ্ছেন, সেটা কিন্তু একজন অভিনেতা হিসেবে আমাদের আলাদা করে একটা ভরসা যোগায় যে তাহলে আমাদের কাজটা ভালো হচ্ছে, এবং আমাদের আরও ভালো করে ওই যেটা তুমি বললে জাস্টিফাই করতে হবে যে হ্যাঁ তারাই যখন এই ভরসাটা রেখেছেন আমাদের আরও বেটার কাজ করতে হবে। আমি যদি রীতাবরিদির কথায় আসি, মানে তুমি সিরিয়াস মুখে এত লেগ পুলিং করে দাও যে কেঁদেও ফেলে। আগে করতাম এরকম, তারপর আমি দেখলাম দেখো এটা খুব সিরিয়াসলি বলছি, আমি হয়তো লেগ পুলিং করে মজা পাচ্ছি, কেউ হয়তো মজা পাচ্ছেন না, সেটাও হতে পারে। এই মানে মজা ঠাটা হয়তো করছি, কিন্তু আমি আগের থেকে অনেক কম লেগ পুল করছি, মানে সেটা মানে সচেতনভাবেই করছি। সেটা সকলের ক্ষেত্রে নয়, আমার একদম ইনার সার্কেলে যারা আছে তাদের যত খুশি তারা কমপ্লেন করুন, আমার কিছু করার নেই, তাদের লেগ পুলিং করবোই। বাট দ্যাট ইনার সার্কেল ইজ ভেরি 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 লিমিটেড, খুব কম মানুষই আছেন সেই ইনার সার্কেলে। তো তারা কমপ্লেন করলেও আমার কিছু করার নেই, মাফ করবেন। এই যে বাংলা ছবিতে মানে জুটি তৈরি হওয়াটা এখন সেক্ষেত্রে একটু কঠিন হয়ে গেছে বলবো। তোমাদের জুটিকে রীতাবির নাম দিয়ে ফেলেছে অনেকেই, হ্যাশট্যাগে আমি দেখতে পাচ্ছি। কারা নাম দেয়, কারা হ্যাশট্যাগের ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, আমি মিট করতে চাই এদেরকে এবং জানতে চাই যে কোন ভাবনা থেকে তারা করছেন। বাট টু বি ভেরি অনেস্ট, আমারও পছন্দের কিছু জুটি আছে, কিন্তু আমি সিনেমার ক্ষেত্রে সিনেমা গল্প চরিত্রায়নকে বেশি গুরুত্ব দিই, জাস্ট ফর দ্য সেক অফ যে এই জুটি আগে সফল হয়েছে আবার তাকে রিপিট করলাম, সেটা খুব খুব রিস্কি একটা প্রবণতা আমার কাছে। তো আমি সেটাই খুব একটা বিশ্বাসী নই যে ওদের এই একটা ছবি খুব সফল হয়েছিল, এবার যে কোনো ছবিতে ওদের গুঁজে দাও করে খুব ভালো হবে, সেটা যে কেউ, মানে আমার ক্ষেত্রেও হতে পারে বা আমার সহকর্মীদের ক্ষেত্রে হতে পারে, সেটা খুব হাস্যকর এবং সেটা খুব একটা বেশি ওয়ার্ক করে না। আমার নিজেরও পছন্দের জুটি আছে যাদেরকে পর্দায় একসঙ্গে দেখলে আমারও খুব ভালো লাগে, সেরকম আছে আমারও, কিন্তু গল্প চরিত্র যাই হোক না কেন ওরা জুটি হিসেবে সফল বলে ওদেরকে একসঙ্গে প্রমোট করে দাও বা একসঙ্গে কাস্ট করে দাও, দ্যাটস এ ভেরি স্টুপিড আইডিয়া। সেক্ষেত্রে তুমি ফাটাফাটির পর আবার রীতাবরির সাথে কাজ করছো, সেক্ষেত্রে এই জুটিটা তোমাদের কতটা আলাদাভাবে দর্শক দেবে এবং সেখানে সম্পর্ক? কোয়েশনটা সম্পূর্ণ আলাদা,
সুমন্ত এবং পরী। ওখানে তো আমরা দেখেছি যে ওদের অলরেডি বেশ কিছুদিন বিয়ে হয়ে গেছে, ওদের বোঝাপড়াটা একটা জায়গায় অলরেডি চলে এসেছে এবং একে অপরকে মারাত্মকভাবে সাপোর্ট করে পাশে থাকে। এখানে তো সুমন্ত এবং পরীর জার্নিটা সবে শুরু হচ্ছে, সেখান থেকে আমরা গল্পটা দেখতে শুরু করি। এবং ওখানেও একটা চ্যালেঞ্জ ছিল, কিন্তু ওই 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 যে জুটিটার ফাটাফাটিতে দেখেছি, সেখানেও আমরা দেখেছি যে ফুল্লরার জীবনে যে চ্যালেঞ্জেসগুলো আছে সেটা কীভাবে বাচস্পতি তাতে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে। একসময় তাদের মনোমালিন্যও হয় এবং তারা দুটো শহরে চলে যায়। এক্ষেত্রে ওই উত্থান পতনের যে গ্রাফটা সেটা অনেক হার্ড হিটিং এই ছবির ক্ষেত্রে। আর বেশি বললে ছবির গল্প বলে দেওয়া। আবিদা, বর্তমানে যে পরিস্থিতি আমরা দেখছি সেক্ষেত্রে যদি আমি বলি বহুরূপী শব্দটাকে তুমি সমাজের পরিপ্রেক্ষিতে কিভাবে ব্যাখ্যা করবে? এটা আমার উত্তর আমি আগে দিয়েছি যে বহুরূপী এই যে রূপ পরিবর্তন সেটা আমরা নেতিবাচকভাবে দেখবো না ইতিবাচকভাবে দেখবো। মানে যে রূপ পরিবর্তন করছেন তিনি কি নেতিবাচক ভঙ্গিতে করছেন, মানে কোনো বদমাইশি করার জন্য করছেন, নাকি তিনি ভালো কাজ, যেরকম আমরা বললাম আমাদের প্রত্যেকের জীবনে ডিফারেন্ট রোল আছে, সেটা প্লে করছেন, তার উপর নির্ভর করছে। পুলিশ প্রশাসন নিয়ে এখন অনেক প্রশ্ন উঠছে, তাদের দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠছে। সেক্ষেত্রে বড় পর্দায় একটা পুলিশের চরিত্র করা এবং যিনি বাস্তবে এখনো ফোর্সে রয়েছেন সেক্ষেত্রে অনেকেই তাকে আইডল হিসেবে মনে করেন। তো এইটা কখনো মাথায় ছিল যে প্রত্যেকটা স্টেপ বা প্রত্যেকটা চিত্রনাট্যও খুব ভালো করে জাস্টিফাই করতে হবে যাতে কোনো ভুল মেসেজ না যায় সমাজের ক্ষেত্রে, এবং সমাজকে কতটা বার্তা দেবে? আমি দুটোই প্রশ্ন একসাথে বললাম। তো সমাজকে কতটা বার্তা দেবে সেটা আমি জানি না। যদি কোনো বার্তা দেয় বহুরূপীর ক্ষেত্রে সেটা ইতিবাচক বার্তাই দেবে, সেই বিশ্বাসটা আছে। এবং আদৌ ওই যে বলে না সিনেমা নাটকে লোকশিক্ষা হয়, এটা বড়রা বলে গেছেন, সেটা আদৌ কি হয়? মানে আমি তোমাকে উল্টোটা কোয়েশ্চেন করি, ফাটাফাটি সিনেমাটা রিলিজ হওয়ার পরে বডি শেমিং বা ওই ধরনের যে টিপ্পণীমূলক কথাবার্তা সেটা কি কোথাও কমেছে? কিন্তু আমাদের চেষ্টাটা করে যেতে হবে, আমাদের সারাক্ষণ চেষ্টা করতে হবে, কারণ শিল্প মাধ্যম, সেটা সিনেমা, থিয়েটার, নাটক, গান, কবিতা, লেখালেখি, এটা না মানুষকে আয়নার সামনে দাঁড় করায়। বর্তমান পরিস্থিতিতে সেই আয়নার সামনে দাঁড়ানোটা আরও বেশি করে দরকার। অস্থির সময় আমরা সব সময় দেখেছি যে কোনো আর্ট ফর্ম মানুষকে এনার্জি দেয়, মানুষকে ঠিক ভুল বেছে নিতে সাহায্য করে। আর তুমি যে কথাটা বললে প্রশাসনের ক্ষেত্রে, অবশ্যই সেটা খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাসপেক্ট। তবে এক্ষেত্রে আমি বলবো যে যখন আমরা ছবি শুটিং করেছিলাম তখন আমরা এটুকু জানতাম যে আমরা একজন রক্তমাংসের চরিত্রে মানুষ, তাকে তার গল্প, এবং এই ঘটনাটা ঘটে গেছে আমাদের এই পশ্চিমবঙ্গেই 90s, সেটাকে তার ওপর ভিত্তি করে আমরা ছবিটা বানাচ্ছি, কাজেই সেক্ষেত্রে দায়িত্বটা বেশি ছিল। এবার একটা কথা বলি, যে আমরা যে প্রফেশনেই আছি না কেন, সেই প্রফেশনে ভালো মন্দ আছে, ভুলভ্রান্তি আছে, আবার ঠিক কাজও আছে। আমাদের নিজেদেরকেই বেছে নিতে হবে। একজন অন্য কারুর প্রতি আঙুল তুলে দেওয়াটা সহজ, নিজের রেকটিফিকেশন করাটা শক্ত। অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলছি, প্রশাসনের দিকে আমরা তাকিয়ে থাকি যাতে তারা আমাদের সুরক্ষা দেবেন, তারা আমাদের সঠিকভাবে বাঁচতে সাহায্য করবেন। সেটা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন দেশে এবং আমাদের এখানেও অনেক সময় সেটা প্রশ্নের সামনাসামনি হয়েছে, আবার তারপরে কিন্তু আমরা তাদের উপরেই ভরসা করেছি। সো সেই ভরসাটুকু থাকুক, কিন্তু তাই বলে আমরা কখনো প্রশ্ন করবো না তাও তো হতে পারে না। কিন্তু আমার ধারণা যে ভরসা থাকুক। আবার আমি সুমন্তর কথাতেই ফেরত যাই। সুমন্ত প্রথমেই বলে যে সচরাচর মানুষ তার সাফল্যের গল্প লিখে যায়, কিন্তু এটা আমার ব্যর্থতার গল্প। ব্যর্থতাকে কিন্তু সে গ্লোরিফাই করছে না, সুমন্ত গ্লোরিফাই করছে না, বরং সে বলছে যে মানুষের ভুলভ্রান্তি হওয়াটাই স্বাভাবিক। আমার ভ্রান্তি থেকে আমাকে শিখতে হবে যে আমি কী ভুল করেছিলাম এবং সেখান থেকে আমাকে রেকটিফাই করতে হবে। এটা ম্যাচিউরিটির লক্ষণ। আমি বলে দিলাম হয় আমি ভুল করেছি, করে আমি তারপর আর কিছু করলাম না, তাহলে খুব মুশকিল। তো সেটা আমার মনে হয় যদি সুমন্ত সেই যে ভাবনাটা সেটা যদি মানুষকে প্রভাবিত করে তাহলে খুব ভালো। তবে দিনের শেষে এটাই বলি যে প্রশাসনের ওপর আমাদের কিন্তু আমরা তাদের অনেক দায়িত্ব তাদের উপর আছে। এবং একটা কথা ঠিক, আমরা কিন্তু সম্পূর্ণ চিত্রটা সবসময় দেখতে পাই না, সেটা দেখতে পাওয়ার কথাও নয়, সাধারণ মানুষের নিয়ম নয় সেটা। কাজেই আবারও বলছি, আমরা নিজেদের মতো করে নিজেদেরকে শোধরানোর চেষ্টা করি, তাহলে কাজটা হয়তো একটু সহজ হবে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সঠিক জায়গায় সঠিক প্রশ্নটা করার সৎসাহসটা যেন রাখতে পারি। এবং এই সফলতার ব্যর্থতার ক্ষেত্রে তুমি যেটা বললে যে অনেকে সফলতার গল্প লিখে যায়, এটা ব্যর্থতার গল্প। আমি যদি আবিরদাকে জিজ্ঞাসা করি সফলতার গল্প তো লিখবে না, অনেক লিখতে, না মজা করছি, না আমি হয়তো লিখবো না, কিন্তু আমি সবসময় চেষ্টা করব যে, এবং আমার আশেপাশের কিছু যে বললাম ইনার সার্কেল বা আমার খুব ঘনিষ্ঠ বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যারা আছেন, তারা যদি আমাকে সত্যি বলেন হয়তো প্রথমে স্বীকার করতে একটু অসুবিধা হবে না, আমি তো ভুল করিনি, বাট যদি আমি সত্যি মনে করি তাহলে অবশ্যই সেটার থেকে আমার শুধরে নেওয়া উচিত। এবং সেটা কিন্তু সেটা কিন্তু বয়স নির্বিশেষে
সবসময় যে গুরুজনদের কাছ থেকে কিছু শেখা যায় তা নয়, অনেক সময় কিন্তু আমাদের থেকে ছোট যারা বয়সে তারাও আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। এটাও বর্তমান পরিস্থিতির উপর দাঁড়িয়েই বললাম। এখন যে সমাজের যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা সকলেই যাচ্ছি, সেক্ষেত্রে কতটা মুখী হবে দর্শক একটা একটা প্রশ্নের মুখে রয়েছেন, কারণ উৎসবটা তো ব্যক্তিভিত্তিক, কে কিভাবে উৎসবে ফিরবে। তো এক্ষেত্রে চিন্তা হয় যে ছবির কিরকম সাফল্য দেবে, বক্স অফিস কি বলবে। একটা ছবি রিলিজের সময় সবসময় একটা টেনশন কাজ করে, এই মুহূর্তে দাঁড়িয়ে অবশ্যই সেটা আরও বেশি, কারণ আমরা সবাই জানি কি পরিবেশ ও পরিস্থিতি আছে। আমরা শুধু এটুকুই বলতে পারি যে মানুষ নির্ধারণ করেন তারা দেখবেন কি দেখবেন না। এখন যদি সত্যি মানুষের সেই মানসিক অবস্থা না থাকে, তাদের যদি সত্যি মনে না হয় যে, তারা যদি সেই মানসিক অবস্থার মধ্যে না থাকেন যে কী সিনেমা দেখবো, আমার মন ভালো নেই, আমি কেন যাবো দেখতে, আমরা জোর করতে পারি না এবং আমরা বুঝতেও পারছি সেটা যে হতেই পারে এটা। বাট আমরা এটুকুই বলতে পারি যে ওই যেটা বললাম যে কাজ আমাদের সকলকে করতে হবে। এবং আমি এটুকুও বলতে পারি যে বহুরূপীর গোটা টিম তারা খুব পরিশ্রম করে, আবারও বলছি খুব আহামরি কাজ কিছু করিনি, পরিশ্রম করাটাই আমাদের কাজ, পরিশ্রম করে সৎভাবে কাজটা করেছি। তো আমরা একটা কাজ করেছি, সেই কাজ সম্পর্কে কথা বলাটা যদি আমরা বন্ধ করে দিই, কোথাও গিয়ে সেটাও কি অশুভ শক্তির কাছে হেরে যাওয়া নয়? তাহলে সেটাও তো আমাদের বলতে হবে। আমাদের জায়গা থেকে দাঁড়িয়ে সেটাই হয়তো, এটাও আমাদের একটা লড়াই। বাট দর্শকদের বলি যে এবারে পুজোর শুভেচ্ছা সেভাবে জানাচ্ছি না, বরং কামনা করছি যে আমরা যেন ভালো থাকতে পারি এবং একসাথে ভালো থাকতে পারি। একটা কথা প্রতিটা ইন্টারভিউতেই বলছি, এখানেও বলি, কারণ সেটাই আসল কথা, যে পুজো মানে কি, মা বাড়ি ফিরছেন বা বাড়ির মেয়ে বাড়ি ফিরছেন। মাতৃশক্তি বলি, নারী শক্তি বলি, তার আরাধনা বলি, সেটা যেন শুধুই পুজো বা উৎসবে সীমাবদ্ধ না থাকে, এই 4-5 দিনে সীমাবদ্ধ না থাকে। সারা বছর জুড়ে আমরা যেন সেই পরিবেশ, সেই অবস্থা তৈরি করতে পারি যেখানে অবশ্যই মহিলারা এবং নারী পুরুষ নির্বিশেষে মানুষ সসম্মানে তার কাজটা করতে পারেন। এবং কাজের মধ্যে অনেক সময় না পাওয়া থাকবে, অনেক সময় অনেক রাগ হবে, অনেক সময় অনেক দুঃখ হবে, সেটা যেন আমরা ভুলে না যাই। সো উই কিপ কোয়েশ্চেনিং যে কেন এটা হচ্ছে, এবং ওই শুধরানোর কাজটা নিজেকে আগে শুরু করতে হবে। এটুকুই বলার। আমরা আশা করব যে আপনারা ভালো থাকুন, আমরা যেন সবাই একসাথে ভালো থাকতে পারি, এবং আমাদের যার যার লড়াই আছে, সেটা আমাদের ব্যক্তিগত লড়াই হতে পারে, সমষ্টিগত লড়াই হতে পারে, সেই লড়াইটার লড়ে যাওয়ার সৎসাহস ও এনার্জিটা যেন আমরা পেতে পারি।